গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে স্কুলের পরীক্ষার জন্য তোমরা যে ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমাদের স্কুলের ১ম পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। তোমাদের হয়তো এপ্রিলের ১ম দিক থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সেজন্য আমরা আরও একবার এই প্রশ্নগুলো তোমাদেরকে বলে রাখছি। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো অবশ্যই আরেকবার দেখে রাখবে। যাদের পড়া হয়ে গেছে তারাও কিন্তু আরও একবার এই প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। ঠিক আছে? এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে। ঠিক আছে? তাহলে আমাদের আলোচনার ১ম প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? আচ্ছা, এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা উত্তরটা সংজ্ঞা আর উদাহরণে আর একটুখানি সংজ্ঞার পরে তোমাদেরকে কিন্তু একটুখানি মানে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু একটু বলতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে উত্তরটা তোমরা সাজাবে? তাহলে পাখির পায়ের মতো দেখতে যে বদ্বীপগুলো হয় সেগুলোকেই পাখির পায়ের মতো বদ্বীপ বলে। ঠিক আছে? আর এবার এর উৎপত্তি বা এটা কিভাবে তৈরি হয়? এখানে কি হয়? এখানে মূল নদী যেটা সেটা অনেকগুলো শাখায় ভাগ হয়ে এবং সরু হয়ে সমুদ্রের ভিতরে অনেক দূর পর্যন্ত চলে যায়। ঠিক আছে? আর এটা কেন হয়? এইভাবে কেন তৈরি হয় এটা? কারণ এখানে কি হয়? এখানে সমুদ্রের থেকে নদীর শক্তি অনেক বেশি থাকে। সেইজন্য কিন্তু নদীটা সমুদ্রের অনেক গভীর পর্যন্ত, মোহনার অনেক ভিতর পর্যন্ত চলে যেতে পারে। সেজন্যই এই ধরনের বদ্বীপ তৈরি হয়। ঠিক আছে? আর উদাহরণ মিসিসিপি, মিসৌরি নদীতে দেখা যায়, এটাই বলতে হবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বাকশুণ্ড কী? ঠিক আছে? তাহলে বাকশুণ্ড আমরা হিমবাহে দেখেছিলাম। তাহলে এটা কী হবে? এটা হচ্ছে যে হিমবাহটা যখন পাহাড়ের ঢাল দিয়ে নামতে থাকে, তখন কি হয়? তখন কোনো জায়গায় যেখানে পাহাড়ের ঢাল অনেক বেশি থাকে, সেখানে হিমবাহ নামার সময় বা যেটা বরফের স্তূপ হিমবাহ সেটা নামার সময় ওই ঢাল বেশি থাকার জন্য কি হয়? সেটা তখন ফেটে যায় এবং ওই হিমবাহ আর পাহাড়ের গায়ের মধ্যে একটা অনেক বড় লম্বা একটা ফাঁক তৈরি হয়ে যায়। এটা অনেক লম্বা হয়। এটাকেই কি বলে? এটাকেই বলা হয় বাকশুণ্ড। আমরা এগুলো আগেও আলোচনা করেছি। তোমরা আমাদের চ্যানেলে সেই ক্লাস পেয়ে যাবে। সেখানে তোমরা বিস্তারিত আলোচনা দেখে নিতে পারবে। সেখানে আমরা ছবিও এঁকে দিয়েছিলাম। এগুলো তোমরা বলবে, এইভাবেই তোমরা উত্তরটা তৈরি করবে। ঠিক আছে? আর এর বৈশিষ্ট্যও কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে হিমশৈল কী? হিমশৈল এটাও কি? এটা হচ্ছে এক ধরনের বরফের স্তূপ বা এগুলো ওই আমাদের মহাদেশীয় মহাদেশীয় হিমবাহ যখন মানে কোনো কারণে ভেঙে যায়, ভেঙে গিয়ে সেটা সমুদ্রের জলে ভাসতে থাকে এবং এর বেশিরভাগ অংশটা কিন্তু জলের নিচে থাকে আর খুব কম অংশ যেটা থাকে সেটা জলের উপরে ভাসতে থাকে। এটাকেই বলা হয় হিমশৈল। ঠিক আছে? এইভাবে তোমরা উত্তরটা তৈরি করবে এবং এর কিছু বৈশিষ্ট্য লিখতে হবে। যেমন এর বেশিরভাগ অংশ মানে এটা ১/৯ অংশ জলের ওপরে থাকে আর বাকি অংশটা কিন্তু জলের নিচে থাকে। আর এটাও যদি তোমাদের সময় থাকে অবশ্যই লিখে দেবে। হিমশৈলে ধাক্কা লেগে কিন্তু আমাদের বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। ঠিক আছে? এর পরের প্রশ্ন, অগ্নিভবন কাকে বলে? এটা মাধ্যমিকে ২০১৯-এ এসেছিল। এটাও কিন্তু সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই দুভাবেই তোমাদেরকে এটাও উত্তরটা তৈরি করতে হবে পরীক্ষার জন্য। তাহলে অগ্নিভবন বলতে গেলে এখানে তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে অগ্নিভবন প্রক্রিয়াটা এটা কিন্তু আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় এই দুটো মিশে গিয়ে দুটো কিন্তু মিলিত একটা প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া একসঙ্গে হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু অগ্নিভবন হয়। প্রথমে শিলার আবহবিকার হয়। আবহবিকারের ফলে শিলা ভেঙে যায়। তারপরে সেখানে হয় আমাদের এ উম পুঞ্জিত ক্ষয়। তার জন্য আবার সেই আবহবিকারের শিলাটা ওপর থেকে নিচের দিকে চলে যায়। ঠিক আছে? তাহলে এবার যখন ঘূর্ণিভবন হয় তখন ওই যে শিলাটা ওপর থেকে সরে গেল আবার সেই নিচের থেকে ভিতরের শিলাটা তখন কিন্তু বেরিয়ে আসে ভূপৃষ্ঠে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় অগ্নিভবন। ঠিক আছে? এটা এইভাবে উত্তরটা তোমরা তৈরি করে নেবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য অবশ্যই লিখবে। আর এরপরে যে প্রশ্নটা আছে, প্রপাতকূপ কাকে বলে? এটা মাধ্যমিকে ২০২০ সালে এসেছিল। খুব ভালোভাবে তোমরা এটা তৈরি করবে। ঠিক আছে? প্রপাতকূপ, প্রপাতকূপ এটা আমাদের জল মানে
ওই আমাদের জলপ্রপাত যেখানে আমরা দেখেছি ওখানে আমরা এটা আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তাহলে জলপ্রপাত যখন জলপ্রপাতের জলটা যখন উপর থেকে নিচে পড়ে, তখন সেটা প্রচণ্ড গতিতে ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে কি হয়? এর ফলে ওই জলপ্রপাতের নিচে সেখানে কিন্তু অনেক বড়, বড় গর্ত তৈরি হয় এবং সেটা একদম হাঁড়ির মতো। তাহলে এখানে তোমরা নামটা দেখলেই বুঝতে পারবে জলপ্রপাত, এর সাথে প্রপাতকূপ। তাহলে প্রপাতের সাথে প্রপাতকূপ এটা কিন্তু এইভাবে মনে রাখা যাবে খুব সহজেই। এইভাবে তোমরা উত্তরটাকে তৈরি করে নেবে আর এর বৈশিষ্ট্যগুলো লিখবে। যেমন এখানে গর্তগুলো বেশ বড়, বড় হয়। এটা আর ১ টা ২ টো বৈশিষ্ট্য যদি তোমরা পারো অবশ্যই লিখবে। তবে উত্তরগুলো লেখার সময় তোমাদেরকে কিন্তু সময়টাও খেয়াল রাখতে হবে। খুব বেশি বড় উত্তর কিন্তু লেখা যাবে না ২ নম্বরের প্রশ্ন। একটা উত্তর মোটামুটি তোমাদের ৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর এখানে কিন্তু ছবি আঁকার বিশেষ কোনো প্রয়োজন নেই। সময় যদি থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা ছবিগুলো আঁকবে। নাহলে কিন্তু সময় নষ্ট করার জন্য ছবি এঁকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, আর এর পরের প্রশ্নটা যেটা হচ্ছে যে লোয়েস। লোয়েস কি? এটা আমরা বায়ুর সঞ্চয় কাজে দেখেছিলাম। ঠিক আছে? এখানে কি হয়? এখানে হচ্ছে যে এক জায়গায় বালি সেটা এক জায়গা থেকে উড়ে গিয়ে অন্য এক জায়গায় জমা হয়। জমা হয়ে এক ধরনের সমভূমি তৈরি হয়। এটাকেই বলা হয় লোয়েস। তাহলে এটা বায়ুর সঞ্চয় কাজে ওখানে হয়। আর লোয়েস কথার অর্থটা অবশ্যই লিখে দেবে। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। ঠিক আছে? এখানে কোথায় বালিটা উড়ে যায়? গোবি মরুভূমি থেকে বালিটা উড়ে যায় চীনের হোয়াংহো নদীর সেখানে গিয়ে জমা হয়ে একটা সমভূমি তৈরি করে। এটাই হচ্ছে যে লোয়েস। ঠিক আছে? আর এর পরে যেটা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে পর্যায়নের সংজ্ঞা দাও। আচ্ছা, যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করে যাবে। কেন পরীক্ষা তোমাদের একদমই সামনাসামনি। ঠিক আছে? সেজন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের লাইক করবে আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? তাহলে এর পরেরটা হচ্ছে যে পলল শঙ্কু। পলল শঙ্কু কি? পলল শঙ্কু হচ্ছে এটা আমরা যখন নদী যখন পাহাড় থেকে নিচের দিকে নামে তখন পাহাড়ের যে ঢালটা সেটা হঠাৎ কমে যায়। তার জন্য কি হয়? তার জন্য নদীর যে জিনিসগুলো বয়ে নিয়ে এলো বালি, পলি সেগুলো তখন ওই পাহাড়ের পাদদেশে বা ঢালে জমে একটা শঙ্কুর মতো যে ভূমিরূপ তৈরি করে সেটাকেই কি বলে? সেটাকেই বলা হয় পলল শঙ্কু। ঠিক আছে? তাহলে এটা কিভাবে হয়? এটা উৎপত্তিটা আমরা বলে দিলাম। এটা তোমরা নিজেদের মতো করে এবার উত্তরটা তৈরি করে নেবে পরীক্ষার জন্য। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন সেটা হচ্ছে যে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝায়? এ এটা মাধ্যমিকে ২০২২ এ এসেছিল। খুব ভালোভাবে এটাও তোমরা তৈরি করে নেবে। ঠিক আছে? তাহলে পাদদেশী হিমবাহ মানে এখানে পর্বতের পাদদেশে যে হিমবাহগুলো দেখা যায় সেগুলোকেই বলা হয় পাদদেশীয় হিমবাহ। আর এর উদাহরণটা তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় লিখবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে তির্যক বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি এটা এ এ বালিয়াড়িরই একটা ভাগ। ঠিক আছে? তাহলে যে বালিয়াড়িগুলো বায়ুর মানে যেখান দিয়ে হাওয়া যায় সেখানে হাওয়ার সাথে আড়াআড়িভাবে যে বালিয়াড়িগুলো তৈরি হয় সেটাকেই বলা হয় তির্যক বালিয়াড়ি। ঠিক আছে? আর এর কিছু বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে? তাহলেই এই উত্তরটা হয়ে যাবে। আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে জলবিভাজিকা। তাহলে জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা মানে যখন কোনো একটা উঁচু জায়গা যেমন কোনো পাহাড় হতে পারে, তাহলে সেই উঁচু জায়গাটা কি করে? যখন ২ টো বা তার বেশি নদীকে যখন সেটা আলাদা করে দেয়, তখনই সেটাকে কি বলে? বা ভাগ করে দেয়, তখনই সেটাকে আমরা বলি জলবিভাজিকা। ঠিক আছে? যেমন আমাদের বিন্ধ্য পর্বত হচ্ছে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকার একটা উদাহরণ। এটা অবশ্যই বলতে হবে। ঠিক আছে? আর হিমালয় পর্বতও কিন্তু জলবিভাজিকার উদাহরণে লেখা যাবে। এটাও ২৩ এ এসেছিল। এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ইনসেলবার্স কাকে বলে? এটাও তোমরা ভালোভাবে পড়ে যাবে। এটাও মাধ্যমিকে ২৩ এ এসেছিল। ইনসেলবার্স তাহলে এটা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এখানে কি হয়? এখানে মরুভূমিতে ক্ষয়কাজের জন্য এটা হয়। মরুভূমির যে কঠিন শিলাগুলো থাকে সেগুলো একদম ক্ষয়ের ফলে সেগুলো গোলাকার হয়ে যায় এবং সেগুলোকে পাহাড়ের মতো বেশি উঁচু হয় না, আ উচ্চতা বেশি হয় না। এই যে টিলাগুলো দেখা যায় এগুলোকে ইনসেলবার্স বলে। এর বৈশিষ্ট্য লিখতে হবে অবশ্যই। এগুলো গ্রানাইট আর নিচশিলা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? আর এগুলোর উচ্চতা খুবই কম থাকে এই দুটো। ঠিক আছে? আর এর পরেরটা নদীর অবঘর্ষ বলতে কি বোঝায়? এটা মাধ্যমিকে ২০২৫ এ এসেছিল। এটাও ভালোভাবে তোমরা তৈরি করে নেবে। ঠিক আছে? এটা নদীর যখন নদী ক্ষয়েরই এটা একটা পদ্ধতি। নদী যে ক্ষয় করে সেখানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে নদী যখন বিভিন্নভাবে ক্ষয় করে তার মধ্যে নদী
যখন বয়ে যায় তখন নদী যে পাথরগুলো নিয়ে যায় সেই পাথরগুলো নদীর দুটো পাড়ে আর নদীর নিচের দিকে ক্ষয় করে। এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় নদীর অবঘর্ষ। ঠিক আছে? এটা ভালোভাবে করে নেবে, আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।